ছাত্রীরা, আমি শর্মিষ্ঠা আন্টি। আমি তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাস নেব। আমি তোমাদের যে বইটার কথা বলছি সেটা হচ্ছে, যে বইটা তোমরা পাঠ্যপুস্তক হিসাবে কিনবে, টেক্সট বই হিসাবে কিনবে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই বইটাই তোমরা টেক্সট বই হিসাবে ব্যবহার করবে, কারণ এই বইটা ফলো করেই কিন্তু আমরা পড়াই। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক বা অন্য কোনো রেফারেন্স বই আমাদের মানে তোমরা যদি কিনতে চাও, সেটা আমরা পরে স্কুল চালু হলে বলে দেবো। এখন তোমরা আপাতত এই বইটাই কিনবে এবং পড়াশোনা করবে। তাহলে এই বইটা আর একবার দেখে নাও। এটা হচ্ছে দোকানে গিয়ে বললেই হবে, ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। আমাদের এখানে দুটো পার্ট ফিজিক্যাল সায়েন্সের, একটা হচ্ছে ফিজিক্স পার্ট আর একটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট। কেমিস্ট্রি আন্টিরা পড়াবেন তোমাদের রুটিন অনুযায়ী। তো ফিজিক্স পার্টটা আমি পড়াবো। এবং এখানে একটা কথা বলি, এই যে ফিজিক্স পার্ট, এখানে তোমাদের সিলেবাসটা আমরা যখন পড়াবো চ্যাপ্টার ওয়াইজ আমরা বলে দেবো যে এইভাবে এগুলো হচ্ছে ফিজিক্স পার্টের, এটা হচ্ছে কেমিস্ট্রি পার্টের। এবং যখন তোমরা মাধ্যমিক পরীক্ষাও দেবে, সেখানে কিন্তু এই দুটো টপিক মিলিয়েই, অর্থাৎ দুটো সাবজেক্ট ফিজিক্স ও কেমিস্ট্রি মিলিয়েই কিন্তু প্রশ্নটা থাকবে। ঠিক আছে? তাহলে দুটোই কিন্তু খুব ভালো করে পড়তে হবে, দুটো অংশই ফিজিক্যাল সায়েন্সের। আর তোমরা এটা ক্লাস 7-8-এও তোমরা এই অংশগুলো পেয়েছো, ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্ট অংশগুলো তোমরা পেয়েছো, তোমরা জানো। তাহলে আমরা চলো শুরু করি। ভৌতবিজ্ঞান সম্পর্কে অনেকেরই হয়তো মনে হতে পারে প্রচণ্ড কঠিন বা কোনো শক্ত চ্যাপ্টার, শক্ত অংশ। কিন্তু আমি সত্যি কথা বলতে গিয়ে একটু হয়তো শক্ত, কিন্তু যারা মন দিয়ে পড়বে, প্র্যাকটিস করবে, ভালো করে বুঝে বুঝে তারা প্র্যাকটিস করবে, আর যা যা প্রশ্ন থাকবে তারা যদি জিজ্ঞেস করো, তাহলে কিন্তু কখনোই প্রথম থেকেই যদি খুব মন দিয়ে সিরিয়াসলি পড়াশোনা করো এবং যা যা কোয়ারিজ তা যদি তোমরা আন্টিদের কাছ থেকে জেনে নাও, তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমাদের একটুও কঠিন বলে মনে হবে না। ঠিক আছে? আর যে ওয়ার্কশিটগুলো তোমাদেরকে দেয়া হবে এই ক্লাসগুলোর সঙ্গে, অবশ্যই সেগুলো তোমরা সলভ করবে। তার জন্য একটা খাতা তোমরা রেডি করবে, ফিজিক্যাল সায়েন্সের খাতা বলে, এবং সেখানে তোমরা ডেট উল্লেখ করে সেই প্রশ্নগুলো সলভ করতে থাকবে। আর যা যা প্রশ্ন নিয়ে তোমাদের কোয়ারি থাকবে, অসুবিধা হবে, বা তোমাদের মনে হতে পারে বুঝতে পারিনি এই ভিডিওর এই অংশটা আর একবার বলে দিলে ভালো হয়, সেটা তোমরা নোট করে রাখবে। আর ক্লাসে মানে দেখার পর যে অংশগুলো বুঝতে পারোনি, তোমরা সেটা আমাদেরকে জানাবে, আমরা সেটা আবার নতুন করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা শুরু করব, সেটা হচ্ছে পরিমাপ ও পদ্ধতি। একদম পরিমাপ, তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিমাপ। তাহলে এই পরিমাপে আমরা প্রথমেই যেটা দেখবো, এই পরিমাপটা কেন, মেজারমেন্ট, পরিমাপটা কি, কেন প্রয়োজন, এবং বাস্তব জীবনে এর ব্যবহারিক প্রয়োগগুলো কি কি। এছাড়াও আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে একটা বেসিক ফিজিক্সের চ্যাপ্টার। তোমরা যদি সবাই পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়তে চাও বা যে কোনো ক্ষেত্রে, তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। মানে এখান থেকেই কিন্তু সব কিছু শুরু হচ্ছে বলতে পারো। এই অংশটা তোমরা ভালো করে শিখলে তোমাদের কিন্তু সব কিছু অনেক ইজি বলে মনে হবে, সব জায়গায় এর কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে পরিমাপ জানতে গেলে আগে আমাদের ভৌত রাশি সম্পর্কে জানতে হবে। ভৌত রাশি, ভৌত রাশি বিষয়টা কি? অর্থাৎ যা যা আমাদের আশেপাশে যা যা পরিমাপযোগ্য, যাদেরকে আমরা কাউন্ট করতে পারি, মেজার করতে পারি, তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। যেমন ধরো তোমাদের ক্লাসে, এখন আমাদের কোভিড সিচুয়েশনের জন্য ক্লাস হচ্ছে না, কিন্তু যখন তোমরা 9-এ, 7-এ বা 8-এর খানিকটা অংশ তোমরা ক্লাস করেছো, সেখানে তোমাদের যদি আমরা গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো মেয়েরা, তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছো, তাহলে তোমরা চট করে বলে দিতে যে আন্টি আমাদের ক্লাসে 50 জন বা 52 জন বা যাই হোক একটা নাম্বার তোমরা আমায় বলতে। তাহলে এই যে ছাত্রী সংখ্যা, কোনো ক্লাসরুমে
বা কোনো সেকশনে কতজন ছাত্রী আছে এটাকে আমরা মাপতে পারি বা কাউন্ট করতে পারি। তাই এটাকে আমরা বলতে পারি এই যে ছাত্রী সংখ্যা কোনো ক্লাসের বা সেকশনের, এটা কিন্তু পরিমাপযোগ্য বিষয়, তাই এটাকে আমরা একটা ভৌত রাশি বলতে পারি। আরও কী রকম উদাহরণ আছে, এই ধরো যদি বলি আচ্ছা তোমার বয়স কত, তুমি তখন বললে আমার এখন 16 বা 16 বছর বা 17+, যাই হোক না কেন, আমরা তাহলে একটা বয়সকেও পরিমাপ করতে পারি। তাহলে যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি, সময়, যেমন আচ্ছা স্কুল কখন শুরু হবে, 10:40 শুরু হবে, বা কতক্ষণ ধরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো, আন্টি 10 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে আছি। তাহলে এই যে আমি যখন সময়কে পরিমাপ করছি তখনও সেটা কিন্তু একটা ভৌত রাশি হচ্ছে। তাহলে আবার ধরো যদি তোমায় বলা হয় আচ্ছা তোমরা এক কাজ করো, মেপে দেখো তো তোমাদের মাঠটা কতটা চওড়া, তাহলে তোমরা একটা ফিতে দিয়ে মাপলে এবং বললে যে হ্যাঁ অনেকটাই চওড়া, এত মিটার চওড়া। তাহলে এই যে তোমার বক্তব্য, একটা কোনো কিছু পরিমাপ করা, দোকানে গিয়ে যখন আমরা কোনো বাজারপত্র করি তখন আমরা হয়তো কিছু জিনিসপত্র কিনি, 500 গ্রাম চিনি কিনি, তাহলে যখনই কোনো কিছুকে পরিমাপ করা হয়, যে সমস্ত বিষয়কে আশেপাশে যা যা যাবতীয় পরিমাপযোগ্য তাকে আমরা কি বলবো, ভৌত রাশি। ঠিক আছে, তাহলে ভৌত রাশি আর কিছুই না, যে সমস্ত বিষয়ে পরিমাপযোগ্য বিষয়কেই ভৌত রাশি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে তার উদাহরণগুলো আমরা পেলাম। ভৌত রাশি হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীদের বয়স, ছাত্রীদের ওয়েট, ওজন কত, কোনো মাঠের দৈর্ঘ্য, তারপরে চাল বা চিনি বা গমের পরিমাণ, এই সব কিছু, বা পরিমাণকে আমরা ভালোভাবে বলতে পারলে যদি চাই তাহলে আমরা বলবো ভর। ঠিক আছে, আর সময়, একটা কোনো কিছুর সময় যখন আমরা পরিমাপ করি, এই সব কিছুই কিন্তু কি না ভৌত রাশির মধ্যে পড়ছে। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে দৈর্ঘ্য, চালের পরিমাপ, কতটা চাল কিনবো, ভর। ঠিক আছে, কতটা চওড়া মাঠটা, সেটা দৈর্ঘ্য, কতটা সময় তুমি বাইরে দাঁড়িয়েছিলে, সময়, ছাত্রছাত্রীদের সংখ্যা, এই সব কিছুই পরিমাপযোগ্য। তাহলে এগুলো, এছাড়াও হচ্ছে ওজন, কত ওজন, তোমার বয়স কত, সেগুলো সব সময়ের মধ্যে পড়ছে। আর এই সব কিছুই পরিমাপযোগ্য, তাই এদেরকে আমরা ভৌত রাশি বলি। এইবার আমাদের দেখতে হবে এই ভৌত রাশির কিন্তু একটা শ্রেণী বিভাগ রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারতো, আমার সামনে হয়তো থাকলে তোমরা জিজ্ঞেস করতে সরাসরি, আচ্ছা আন্টি আশেপাশে কি এরকম কিছু আছে যেগুলোকে পরিমাপ করা যায় না? অবশ্যই আছে। ধরো তোমার বাবা খুব সুন্দর একটা ড্রেস কিনে দিলেন, বা কোনো একটা সুন্দর একটা গল্পের বই কিনে দিলেন, তখন তুমি খুব আনন্দ পেলে, খুব ভালো লাগলো তোমার। তাহলে এই যে তোমার আনন্দ হলো, বা কোনো বিষয়ে তুমি ভীষণ দুঃখ পেলে, একটা দুঃখ হলো, বা কোনো একটা ফুল থেকে গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, তাহলে সুগন্ধের যে পরিমাণ বা ফুল যে তোমার যে আনন্দের পরিমাণ, দুঃখের পরিমাণ, এগুলো কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। এগুলো একটা অন্য রকমের বিষয়। তাই পরিমাপযোগ্য বিষয় কি কি, এর মধ্যে যদি 4টে রাশি থাকে এবং একটা থাকে ফুলের গন্ধ বা মানুষের দুঃখ, এগুলো কিন্তু পরিমাপযোগ্য বিষয় নয়। ঠিক আছে, নেক্সট আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে ভৌত রাশি কয় প্রকার। আমরা এখানে ভৌত রাশির যে শ্রেণীবিভাগ দেখব, আমরা দেখব ভৌত রাশি 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। এবারে আমরা দেখব স্কেলার রাশি কাকে বলে। যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ বা দিক নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। তাহলে আমরা অনেক ভৌত রাশির কথা বললাম যাদেরকে পরিমাপ করতে পারছি, কিন্তু এখন ওই ভৌত রাশিগুলোর মধ্যে কিছু কিছু রাশির শুধুমাত্র মান আছে, কোনো ডিরেকশন বা দিক নেই, তাহলে সেই সমস্ত ভৌত রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো মান আছে কিন্তু দিক নেই। এবারে মান বলতেই কি বুঝবো, ভ্যালু। মান বলতে আমরা ভ্যালু বুঝবো। ধরো আমরা যদি একটা ভৌত রাশির কথা বলি, যেমন সময় মাপতে গেলে তুমি কতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছো, বা কতক্ষণ তোমার স্কুল আওয়ার কতক্ষণ, তাহলে তুমি বললে যে
5 ঘন্টা আমার স্কুল আওয়ার, 5 ঘন্টা আমি স্কুলে থাকতে হয়, তাহলে এই যে 5 ঘন্টা তুমি উল্লেখ করলে, এখানে শুধুমাত্র তুমি মানটা বললে 5, কিন্তু তার সঙ্গে কোন দিকে তোমায় 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে একটা দিক বা অভিমুখের উল্লেখ কিন্তু করতে হলো না, ফলে সময় কিন্তু এখানে আমরা মনে রাখবো একটা ভৌত রাশি। তাহলে সময় হচ্ছে স্কেলার রাশি, একটা ভৌত রাশির মধ্যে স্কেলার রাশি, এছাড়াও আছে ঘনত্ব ভৌত রাশি, ভর হচ্ছে ভৌত রাশি বা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে ভর, সময়, ঘনত্ব এরা সবাই কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ে। এছাড়াও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পরপর আসবো। তাহলে ভৌত রাশির মধ্যে একটা প্রকার আমরা পেলাম যেটা স্কেলার রাশি বলছি, সেটা হচ্ছে যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি, এর মানও আছে আবার দিকও আছে, মান ও দিক উভয়ই আছে। যে সমস্ত প্রাকৃতিক ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই বর্তমান বা উভয়ই রয়েছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। যেমন প্রথমেই আমরা বলবো সরণ। সরণ হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, আমরা এগুলো পরপর পড়ব। ওজন, কোনো বস্তুর ওজন, আচ্ছা। এরপরে রয়েছে কার্য, তারপরে আছে ধরো বেগ, ত্বরণ। এগুলো কি, এর রাশিমালা গুলো আমরা ডিটেলসে পরে পড়বো। তাহলে এগুলো সবার কিন্তু এর মান উল্লেখ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এর অভিমুখেরও উল্লেখ করতে হয়, তাই এদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি, এই সমস্ত রাশিগুলোকে। এখন যদি খুব সহজেই আমরা এই দুটো রাশির মধ্যে পার্থক্যগুলো দেখে নিই, তাহলে প্রথমেই আমরা যে পার্থক্যটা বলবো যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, ভেক্টর রাশির মান ও অভিমুখ উভয় রয়েছে। 2 নম্বর একটা যেটা আমরা বলবো যে স্কেলার রাশির ক্ষেত্রে এর যে যোগ বিয়োগ হবে, অর্থাৎ একে যখন আমাদের বেশি বড় মাত্রার রাশির প্রয়োজন তখন আমাদের যোগ করতে হবে, যখন ক্ষুদ্র তখন বিয়োগ করতে হবে। তার মানে যোগ বিয়োগ যে হবে সেটা কিন্তু সাধারণ যে বীজগাণিতিক নিয়ম, সাধারণ ভাবে যে আমরা যোগ বিয়োগ যেটা শিখেছি অঙ্কে, সেইভাবেই কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যখন আমরা যোগ বিয়োগ করব, তখন এর নিয়মটা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হবে না, এর কিছু পার্টিকুলার আলাদা নিয়ম আছে, সেটাকে আমরা বলবো ভেক্টর যোগ বিয়োগ পদ্ধতি। তাহলে ভেক্টর যোগ বিয়োগ পদ্ধতিতে আমরা এগুলো আমাদের করতে হবে, এগুলো আমরা পরে অনেক কিছুটা পরের চ্যাপ্টারে দেখবো, ভেক্টর যোগ বিয়োগের কনসেপ্ট আমাদের আসবে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ বলি, সামন্তরিক সূত্র, ঠিক আছে। সামন্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি, এবং এই যোগ বিয়োগ এই ধরনের ভেক্টর নিয়মে অনুযায়ী হবে, যাদেরকে সামন্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র হিসাবে আমরা পরে শিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির পরিমাপ পার্থক্য করতে পারি, ঠিক আছে। তাহলে এটাই গেল আমাদের ভৌত রাশি, তার দুটো প্রকার। এরপর আমরা চলে যাব ভৌত রাশির একক। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা ভৌত রাশির একক সম্পর্কে পড়ব, ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, আমরা যখন বাজারে ধরো আমরা কিছু কিনতে গেছি, সেখানে যদি আমরা বলি যে আচ্ছা আমাকে 5 চাল দিন, শুধু 5 বললাম, সাংখ্যমানটা বললাম, তার সঙ্গে কিলোগ্রাম বা গ্রাম বা কেজি কিছু বললাম না, তাহলে কি দোকানদার পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আমরা 5 গ্রাম চাইছি না 5 কেজি চাইছি? বলতে পারবে না। আমি যদি দুধের দোকানে গিয়ে বলি যে আমাকে 500 লিকুইড মিল্ক দিন, তাহলে 500 বললে ওরা বোঝে যে 500 ml এর কথাই বলছে বা 1 লিটারের কথাই বলছে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের প্রথমে কিন্তু বলতে হবে যে 1 লিটার না 500 ml। তাহলে এই যে বিষয়গুলো বারবার বলে দেয়া, আচ্ছা তুমি কতক্ষণ শঙ্খ বাজাতে পারো, শঙ্খ বাজার তখন তুমি বলে 20 সেকেন্ড, 20, যদি 20 বলো তাহলে কি সেটা 20 মিনিট না 20 সেকেন্ড? তোমার বয়সকে তুমি বললে 16, 16 বছর না 16 মাস, অবশ্যই 16 মাস নয়। মোট কথা যে কোনো কিছু প্রকাশ করার সময় আমাদের কিন্তু পরিষ্কার করে কি বলতে হবে, তার একটা একক বলতে হবে। তাহলে একক কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। সেটা কি না, একক হচ্ছে কোনো ভৌত রাশিকে যখন আমরা পরিমাপ করব, তখন একটা নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে আমরা মানে কি বলবো, সুবিধাজনক মানকে আমরা প্রমাণ ধরবো, এবং সেটার সঙ্গে তুলনা করে আমরা যখন কোনো রাশিকে পরিমাপ করব,
তাকেই আমরা কিন্তু একক বলবো। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ ধরে তার তার সাহায্যে তার তুলনামূলক তার সঙ্গে তুলনা করে আমরা যখন কোনো রাশিকে প্রকাশ করব সেই পদ্ধতিটাকে বা তাকেই আমরা কি বলছি, একক বলছি। তাহলে একক আর কিছুই না, একক হচ্ছে একটা নির্দিষ্ট। নির্দিষ্ট কেন বলছি, আমরা দেখো ভরকে সব সময় গ্রাম, কিলোগ্রাম, আবার দৈর্ঘ্যকে মিটার, সেন্টিমিটার, এই ধরনের বিষয় দিয়েই সবসময় একক দিয়ে প্রকাশ করি। সুতরাং একে বলা হচ্ছে নির্দিষ্ট। তার জন্য নির্দিষ্ট বলছি, আমরা কখনোই ভরকে সেন্টিমিটার বা মিটার দিয়ে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, ভরকে আমাকে কেজি বা গ্রাম দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে নির্দিষ্ট ও সুবিধাজনক। এবারে এই যে সুবিধাজনক কথাটা বলছি, পরিমাপকে আমরা একক ধরছি, পরিমাপকে প্রমাণ ধরছি, এবং প্রমাণ ধরে আমরা যখন তুলনামূলকভাবে কোনো রাশির মানকে প্রকাশ করছি তখনই তাকে আমরা একক বলছি। এবারে এই যে সুবিধাজনক কথাটা বললাম, ধরো আমি যদি আমার বয়সকে এখন মিনিটে প্রকাশ করতাম বা দিনে প্রকাশ করতাম, তাহলে সেটা অনেক একটা বড় নাম্বার হতো, যেটাকে বলা এবং মনে রাখাটা খুব দুষ্কর হতো। আবার আমি যদি আমার ধরো কোনো ভরকে আমি যদি সোনার, সবসময় আমরা জানি সোনার ভরকে মিলিগ্রাম এই ধরনের হয়, এত গ্রাম বা মিলিগ্রামে প্রকাশ করা হয়। আমরা যদি তাকে কেজিতে কনভার্ট করি 0.0003 কেজি, তাহলে সেটা বোঝারও কিন্তু অনেক অসুবিধাজনক। আবার ধরো আমরা যদি দৈর্ঘ্যকে, একটা মাঠের দৈর্ঘ্যকে সেন্টিমিটার বা বাঘাযতীন থেকে যাদবপুরের দূরত্বকে, সেটাকে যদি রাস্তার যে দূরত্ব তাকে যদি আমরা মিটার, তাকে যদি কিলোমিটারে প্রকাশ না করে মিটারে বা সেন্টিমিটারে প্রকাশ করতাম, তাহলে আমাদের কিন্তু অনেক অসুবিধা হতো বুঝতে। সবসময় সেই জন্য সুবিধাজনক একক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর এটাই আমরা বলছি যে এই যে বিষয়, একটা সাংখ্যমানের সঙ্গে একটা নির্দিষ্ট ও সুবিধাজনক একককে বসিয়ে কিন্তু আমরা একটা রাশিকে সম্পূর্ণরূপে পরিমাপ করতে পারি। এবং এই ভৌত রাশির এককের প্রয়োজনীয়তা যখন আমরা বিচার করব, এই যেটা তো বললাম যে কেন প্রয়োজনীয়তা, সেটা যদি 1 নম্বর দেখি, প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে যে একক ছাড়া কোনো কিছু পরিমাপ করা সম্ভব নয়। মানে আমাদের একক কিন্তু সব সময় প্রয়োজন, একক ছাড়া আমরা কিছুই পরিমাপ করতে পারবো না। তার মানে কি, আমরা যদি চাল কিনতে যাই বা আমরা নিজেদের বয়সকে প্রকাশ করতে চাই বা স্কুলের যদি সময়টাকে আমরা উল্লেখ করতে চাই বা যে কোনো দৈর্ঘ্যকে যদি আমরা মাপতে চাই, তাহলে কিন্তু আমাদের একক ভীষণভাবে প্রয়োজন। একক নেই তাহলে আমাদের কিন্তু সবকিছুই অস্পষ্ট, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয়তা কি, একক, বিভিন্ন একক কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। কারণ নির্দিষ্ট একক একক যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা যদি দুধের যে আয়তন, তাকে যদি আমি ভরের আয়তন দিয়ে প্রকাশ করি, বা চালের যে আয়তন, তাকে যদি চালের যে ভর, তাকে যদি আমরা আয়তনের একক দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আমরা সবসময় কি করব, ভরকে ভরের একক, দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের একক এবং সময়কে সময়ের একক দিয়ে পরিমাপ করবো। তাহলে নির্দিষ্ট একক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। নাম্বার 3 হচ্ছে, যদি কোনো দুটো একক রাশির মধ্যে আমাকে পার্থক্য করতে হয়, তোমার মা বলে দিলেন যে 5 লিটার তেল নিয়ে আসবি আর 2 কেজি চাল নিয়ে আসবি, তাহলে তুমি কিন্তু কখনোই দোকানে গিয়ে বলবে না 2 লিটার আমায় চাল এবং 5 কেজি তেল। 5 কেজি তেল এখন অনেকেই সাধারণভাবে চলিত হয়ে গেছে, কিন্তু লিটার সবসময় তেলের একক, আয়তনের একক। তাহলে এইভাবে আমরা যখন তুলনা করবো দুটো আলাদা আলাদা রাশি, সেক্ষেত্রে কিন্তু এককের মান আমাদের ভীষণভাবে প্রয়োজন। একক যদি নির্দিষ্ট একক যদি আমাদের না জানা থাকে, তাহলে কিন্তু দুটো ভিন্ন রাশিকে আমরা তুলনা করতে আমাদের অসুবিধা হবে। আর কি, সমজাতীয় দুটো রাশির যখন, এটা হচ্ছে ভিন্ন রাশির কথা আমরা উল্লেখ করলাম। এখন যদি আমরা সমজাতীয় রাশির কথা বলি, সেই জাতীয় রাশি মানে ধরো দুজনের বয়সকে তোমারই ক্লাসের কোনো বন্ধুর বয়সের সঙ্গে তোমার বয়সের তুলনা হচ্ছে। তোমার বন্ধু হয়তো তোমার থেকে 5 মাসের বড় বা 3 মাসের বড় বা 2 মাসের ছোট। তাহলে এই যে দুজনের বয়সের যে আমরা তুলনা করব, তার জন্য আমাকে কিন্তু মাস হিসেবটা করতে হচ্ছে। অর্থাৎ ওর বয়স 16 বছর 3 মাস,
ওর তোমার বয়স হয়তো 15 বছর 9 মাস। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ দুটো সমজাতীয়, দুটোই হচ্ছে বয়স, দুটো সমজাতীয় রাশির যখন আমরা তুলনা করব তখনও কিন্তু আমাদের ইউনিটটা অর্থাৎ এককটা ভীষণভাবে প্রয়োজন। তাহলে বুঝতেই পারলাম যে একক ছাড়া কিন্তু কোনো ভৌত রাশির পরিমাপ সম্পূর্ণ হবে না। ভৌত রাশির পরিমাপ করতে গেলে যেমন সাংখ্যমানও প্রয়োজন তেমন এককও প্রয়োজন। এখন আমরা দেখব ভৌত রাশির এককগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে মৌলিক একক বা প্রাথমিক একক, আর 2 নম্বর হচ্ছে লব্ধ একক। মৌলিক একক বা প্রাথমিক একক কি কি না, যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তারা স্বাধীন একক, এবং যাদের একককে ব্যবহার করে অন্য সমস্ত রাশির একককে আমরা বানাতে পারি অর্থাৎ গঠন করতে পারি, সেই সমস্ত রাশির একককে বলা হচ্ছে মৌলিক একক। এই মৌলিক একক সিজিএস পদ্ধতিতে 3টি। কি কি? 1 নম্বর হচ্ছে, আমরা যদি এখানটা একটু লিখি, তাহলে মৌলিক এককের কথা আমরা পড়ছি। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, আমরা যেটা বললাম যে মৌলিক একক কি, মৌলিক একক হচ্ছে এক প্রকার কিছু স্বাধীন একক এবং যে মৌলিক এককগুলো হচ্ছে খানিকটা লেটারের মতন, ইংলিশ লেটারের মতন, যেগুলোকে আমরা যুক্ত করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করতে পারি, ঠিক সেরকমই স্বাধীন এককগুলোকে একে অপরের সঙ্গে কম্বাইন করে আমরা অন্য বিভিন্ন সমস্ত এককগুলো তৈরি করতে পারি। তাহলে অন্য সব একক গঠন করা যায়। আর যে স্বাধীন এককের কথা আমরা বলছি, সেই স্বাধীন এককগুলো একে অপরের উপর নির্ভরশীল নয়, তারা সম্পূর্ণ স্বতন্ত্র। তাহলে এই মৌলিক একক, আমাদের একক মাপার 2 ধরনের পদ্ধতি আছে। পরিমাপের 2 ধরনের পদ্ধতি, 3 ধরনের পদ্ধতি আছে, কিন্তু আমরা 2 ধরনের পদ্ধতি নিয়েই বেশি আলোচনা করব। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস, আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা সেই পদ্ধতিগুলো একটু ডিটেলসে পরে আলোচনা করব। তাহলে আমরা এখন মৌলিক এককগুলো সিজিএস পদ্ধতিতে, সেই মৌলিক এককগুলো 3টি। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের একক, সেটা হচ্ছে সিজিএস এর সেন্টিমিটার, তাকে সিএম দিয়ে লেখা হয়। 2 নম্বর হচ্ছে ভরের একক, একে গ্রাম দিয়ে প্রকাশ করা হয়, জি বা জিএম। আর 3 নম্বর হচ্ছে সময়ের একক, তাকে বলা হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে 3টে এককের কথা আমরা বললাম, যে 3টে একক কি কি, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই 3টে একককে বলা হচ্ছে মৌলিক একক। এই 3টে একক স্বাধীন একক, এদের একক অন্য কারুর একে অপরের উপর নির্ভরশীল নয়, কিন্তু এই 3টে রাশির একক দিয়ে আমরা যে কোনো রাশির একক গঠন করতে পারি। তাই এই 3টে একককে, দৈর্ঘ্য, ভর এবং সময়ের একককে আমরা কি বলি না, এটাকে আমরা মৌলিক একক বলি। এবং আমরা যে পরিমাপের যে পদ্ধতি আছে, সেই 3টে পদ্ধতির মধ্যে সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম সেন্টিমিটার, গ্রাম ও সেকেন্ড হচ্ছে এই 3টে রাশির একক। এরপর আমরা এফপিএস এ যদি চলে যাই, এফপিএস এর দৈর্ঘ্যের একক হয় ফুট, ভরের একক হয় পাউন্ড, আর সময়ের একক এখানেও কিন্তু সেকেন্ড। আর লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে এসআই পদ্ধতি। সেই পদ্ধতিতেও কিন্তু আমরা দেখব এর বিভিন্ন রাশির এককগুলো, যে ভৌত রাশি, মূল মৌলিক রাশি আছে, তাদের এখানে আমরা দেখব 7 রকমের মৌলিক একক রয়েছে এসআই পদ্ধতিতে। দৈর্ঘ্য, এই সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে কিন্তু 3 রকম, কিন্তু এসআই পদ্ধতিতে 7 রকমের রয়েছে। প্রথমেই হচ্ছে ওই যেটা বললাম দৈর্ঘ্যের একক, তাকে আমরা মিটার একক দিয়ে প্রকাশ করি। 2 নম্বর হচ্ছে ভরের একক, তাকে আমরা কেজি বা কিলোগ্রাম দিয়ে প্রকাশ করি। 3 নম্বর হচ্ছে সময়ের একক, এটাকে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি।
4 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। প্রবাহ মাত্রা সেটা কি সেটা আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো। তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি, তাকে আমরা এ দিয়ে চিহ্নিত করব। 5 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ তাকে আমরা মোল দিয়ে প্রকাশ করব, MOL, মোল। তাকে আমরা মোল দিয়ে প্রকাশ করব। 6 নম্বর হচ্ছে, তোমরা মোল সম্পর্কে ডিটেইলসে কেমিস্ট্রিতেই পড়বে 9-এ। 6 নম্বর হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার বা উষ্ণতা। তাপমাত্রাকে আমরা কেলভিন দিয়ে প্রকাশ করব, কেলভিন। আর লাস্ট হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যকে, এটা আলো সংক্রান্ত একটা রাশি। আলোর ইন্টেন্সিটি, অর্থাৎ একটা কোনো জ্বলন্ত বস্তু থেকে কত ইন্টেন্সিটিতে আলো বেরোচ্ছে সেটা পরিমাপ করা হয়। সেই দীপন প্রাবল্য তাকে আমরা ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করি। তাকে আমরা ক্যান্ডেলা দিয়ে, ক্যান্ডেলা এককের সাহায্যে প্রকাশ করি, CD। তাহলে আমরা দেখতে পেলাম যে এসআই পদ্ধতিতে 7 ধরনের মৌলিক একক রয়েছে। দৈর্ঘ্য মিটার, ভর কেজি, সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ মোল, তাপমাত্রা কেলভিন এবং দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। তাহলে পরীক্ষায় বারবার প্রশ্ন দেয়া হয়, মেয়েরা কিন্তু তারপরেও এটা কিন্তু সঠিকভাবে সবগুলো লিখতে পারে না। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা কয়টি ও কি কি, তখন তোমরা পরিষ্কারভাবে লিখবে এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা 7টি। সেগুলি হলো দৈর্ঘ্যের একক বলে পরিষ্কার করে বানান করে লিখবে মিটার, ভরের একক পরিষ্কার করে লিখবো কিলোগ্রাম, একদম বানান করে চিহ্ন দিয়ে, পাশে হয়তো মিটার লেখার পাশে আমরা M লিখতে পারি, কিন্তু প্রথমে আমাদের কি লিখতে হবে, মিটার, পাশে M, তারপরে কিলোগ্রাম, পাশে কেজি, সেকেন্ড, পাশে S। এইভাবে আমরা 7টা এককের নাম এবং তাদের এককগুলো পরপর লিখবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি ভৌত রাশি, লব্ধ একক। লব্ধ একক কি না, মূল, এই যে মূল এককগুলো আমরা শিখলাম, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এই মূল এককগুলোর একক মিশিয়ে আমরা আরো নতুন কিছু একক তৈরি করতে পারি। অর্থাৎ মূল এককগুলো দিয়ে আমরা যে সমস্ত ভৌত রাশির একক গঠন করতে পারি তাদেরকে বলা হয় লব্ধ একক। তাহলে এটাই বলছে যে ভৌত রাশির এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাদেরকে বলা হচ্ছে কি, লব্ধ একক। তাহলে আমরা দেখে নিই লব্ধ এককের একটা দুটো উদাহরণ। তাহলে দেখো, প্রথমে আমরা বেগ পড়বো। বেগ কি, CGS, আর একটা ধরো SI শিখছি। বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এর সংজ্ঞা এই সবকিছু আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। আমরা শুধু এখন মনে রাখবো বেগ মানে কি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। একক সময়ে কোনো বস্তু বা কোনো মুভিং জিনিস, অর্থাৎ কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকেই বস্তুটার বেগ বলে। তাহলে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক, দূরত্বকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, ছোট ছোট হয়ে যাচ্ছে লেখাটা, আমরা দৈর্ঘ্য বলতে পারি, বাই সময় বলতে পারি, তাই তো। তাহলে এখানে দেখো দুটো রাশির একক আমাদের প্রয়োজন হচ্ছে বেগকে প্রকাশ করতে। একটা হচ্ছে দৈর্ঘ্যের একক, যেটা একটা মূল একক, সময়ের একক, যেটা একটা মূল একক, এই দুটোর মানে অনুপাত বা ভাগ। তাহলে দৈর্ঘ্যের একক CGS পদ্ধতিতে কি, আমরা এক্ষুনি শিখলাম সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে কি CGS পদ্ধতিতে বেগের একক, যেটা একটা লব্ধ একক। SI পদ্ধতিতে কি, মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে আমরা ধরো একটা একক যদি শিখি, ঘনত্ব, 2 নম্বর। ঘনত্ব একটা লব্ধ একক। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আয়তন মানে হচ্ছে, আমরা শিখেছি কোনো ঘরের আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থটাও একটা কি, পরিমাপ করছি কতটা লম্বা, তাই তো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই হচ্ছে দৈর্ঘ্য।
এক প্রকার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের কিউব। সুতরাং ভর বাই দৈর্ঘ্য কিউব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে ভরের একক যেমন ব্যবহৃত হচ্ছে, দৈর্ঘ্যের কিউবও ব্যবহার হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে, ভরের একক হচ্ছে গ্রাম, গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে হবে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এগুলো আমরা ডিটেইলস এই এককগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের ভালো করে লিখে দেবো। ঠিক আছে, আর কি তাহলে আমরা এখানে দেখতে পেলাম ভর পেয়েছি, দৈর্ঘ্য, সময় সব পেয়েছি। এবারে এরকম যদি প্রশ্ন আসে 3টি মূল একক দিয়ে গঠিত একটি ভৌত রাশির নাম লেখো। 3টে মূল একক দিয়ে গঠিত। তাহলে 3টে মূল একক কি কি আমরা শিখেছি, দৈর্ঘ্য, সময় এবং ভর। এই 3টে মূল একক দিয়ে গঠিত একটা লব্ধ একক, সেটার নাম আমরা মনে রাখবো। অনেকগুলো হয়, একটা আমরা মনে রাখবো ভরবেগ। ভরবেগ যেখানে কি আছে ভর আর বেগ হচ্ছে তোমার দৈর্ঘ্য বাই সময়। তাহলে দেখো এখানে 3টে জিনিসই রইল, ভরের একক রয়েছে, দৈর্ঘ্যের একক আছে, সময়ের একক আছে। তাহলে সিজিএস এ আমরা যদি এটাকে প্রকাশ করি, এটা কি হবে, ভরের একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই তে কি হবে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 3টি ভৌত মূল একক দিয়ে গঠিত একটি লব্ধ একক। এছাড়াও আছে বলের একক, কার্যের একক, এগুলোতেও এই 3টে এককই আমাদের কাজে লাগছে। ঠিক আছে, এরপর আমরা যেটাতে যাব যে এককবিহীনও কিছু ভৌত রাশি রয়েছে। এককবিহীন ভৌত রাশি কথাটার অর্থ কি, অর্থাৎ যে সমস্ত ভৌত রাশির কোনো একক নেই। তাহলে আমরা একটু আগে আলোচনা করতে গেছি যে একক ছাড়া ভৌত রাশিকে প্রকাশ করা যায় না, কিন্তু এক্ষেত্রে দেখব যে কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদের সত্যি সত্যি কোনো একক নেই। যেমন ধরো কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব, কোনো বস্তুর এককবিহীন ভৌত রাশি, এককবিহীন ভৌত রাশি। যেমন 1 নম্বর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, কোনো বস্তুর আপেক্ষিক স্পেসিফিক গুরুত্ব। সেটা কি না, কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে দুটো ভরের অনুপাত, আমি যদি একটু লিখি, বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে দেখো উপরেও ভর নিচেও ভর, তাহলে উপরেও যদি আমি সিজিএস এ প্রকাশ করি, উপরেও আমি কি পাবো গ্রাম, নিচেও গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে ওখানে আমরা কি পড়ে থাকলো, একটা সংখ্যা মাত্র পড়ে থাকলো। তাহলে ধরো যদি বলা হয় যে 1.3, তার মানে একটা সংখ্যা পেলাম, যেটা তার পাশে কিন্তু কোনো একক নেই, তার মানে কি এটা একটা রাশি নয়, অবশ্যই রাশি। তাহলে এটা আপেক্ষিক গুরুত্ব একটা এমন ভৌত রাশি যার কিন্তু একক নেই। কারণ কি, এখানে একক ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত যখন আমরা প্রকাশ করব তখন কিন্তু শুধুমাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করব। সেই জন্য যেহেতু একই সমজাতীয়, এখানেও ওপরেও ভর নিচেও ভর, ফলে তাদের এককগুলো ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র আমরা একটা সংখ্যা দিয়ে বিচার করব। এছাড়াও রয়েছে বিকৃতি, তারপরে ধরো আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলো সব কিন্তু কি এক একটা এককবিহীন ভৌত রাশির উদাহরণ। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এরপর যেটা আছে এককের প্রতীক ব্যবহারের কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। ওই যে আমি বারবার বলছি যে একককে, যেমন আমরা যদি একটু মনে করি, যেমন ধরো বলের একক নিউটন, আন্তর্জাতিক নিয়ম মানে আমরা নিউটনকে সবসময় ক্যাপিটাল এন দিয়েই প্রকাশ করব। এটাই হচ্ছে সব জায়গায় নিউটনকে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন আমরা এরকম সবসময় নিউটন বলে তো লিখবো না, 5 নিউটন বল প্রযুক্ত হলো, তাহলে সেখানে তোমরা ক্লাস 8এও দেখেছো যে ক্যাপিটাল এন দিয়ে 5n বলে প্রকাশ করা হয়, তাহলে নিউটন। নেক্সট হচ্ছে শক্তির যে একক, তাকে আমরা জুল দিয়ে প্রকাশ করব, যে। ঠিক আছে, শক্তির একককে আমরা জুল দিয়ে প্রকাশ করব। কুলাম্ব,
কুলমকে আমরা সি দিয়ে প্রকাশ করব, গ্রামকে আমরা জি দিয়ে প্রকাশ করব, কিলোগ্রামকে আমরা কেজি দিয়ে প্রকাশ করব, সেকেন্ডকে আমরা এস দিয়ে প্রকাশ করব। এরকম প্রচুর কিন্তু আন্তর্জাতিক নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আমরা জেনে নিলে কি হবে, আমাদের কোনো একককে আমাদের সংক্ষেপে আমরা এই যে প্রকাশ করছি, শুধু একক দিয়ে আমরা সংক্ষেপে প্রকাশ করছি, এটা আমাদের কাছে অনেক সহজ হবে। কারণ কেউ যদি সেন্টিমিটারকে সিইএম লেখে তাহলে সেটা কিন্তু ভ্যালিড নয়, তাকে কিন্তু সিএম লিখতে হবে। সিইএম লিখলে এটা ভুল হবে। সেকেন্ডকে আমরা অনেক সময় এসিসি লিখি, কিন্তু আসলে সেকেন্ডকে এস দিয়েই আমরা প্রকাশ করব। এস দিয়ে কিন্তু অন্য কোনো রাশির কোনো একক কিন্তু অন্য কোনো একক প্রকাশিত হয় না, এস দিয়ে শুধুমাত্র সেকেন্ড এককই প্রকাশিত হয়। ঠিক আছে, আর কি আর তোমাদের পরের অংশে রয়েছে দৈর্ঘ্য, ভর আর সময়ের এককের আধুনিক ধারণা। ওগুলো আর কি কি রকম ভাবে মিটারকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, কেজিকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, সময়কে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, এটা কিন্তু ছোটভাবে প্রকাশ করা আছে। ঠিক আছে, তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। তোমরা বইটা ফার্স্টে কিনে নেবে, যেহেতু এখন বই অ্যাভেলেবেল নিশ্চয়ই থাকবে। এই সময় কিন্তু বইপত্র কেনা হয়, তার ফলে বাজারে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। বইটা কিনবে, যতটুকু আমি পড়ালাম ঠিক ততটুকু, মানে তোমাদের এখানে আমি পড়ালাম আয়তনের এককের আগে পর্যন্ত। তোমরা এখানে খুব ভালো করে ভিডিওটা দেখবে, যে যে জায়গায় অসুবিধা বলে মনে হচ্ছে বা কোনো কোয়ারি আছে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার আছে, সেখানে তোমরা কিন্তু নোট করে আমাকে ক্লাসের দিন যেটুকু সময় তোমরা পাবে সেটা কিন্তু আমায় জিজ্ঞেস করবে। এর সঙ্গে একটা ছোট ওয়ার্কশিট থাকবে, তোমরা সেটাকে সলভ করবে। আজকে এই পর্যন্তই, আবার আমরা নেক্সট ক্লাসে দেখা হবে।